সুপ্রিয় দর্শক, ইউএস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আজ আমরা ৪ নম্বর দিন ২১-এর ভাবনা নিয়ে আমাদের অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সবচেয়ে পরিচিত মুখ, আ যিনি কবি কাজী নজরুল ইসলামের পরেই যার স্থান, যিনি এ বাংলাদেশে ১০০টার উপরে বই লিখেছেন, মাহমুদুল হাসান নিজামী ভাই, দৈনিক দেশজগৎ পত্রিকার সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বর্ণপদকপ্রাপ্ত কৃষি প্রযুক্তিবিদ এবং ১০০টার উপরে যার কাব্যগ্রন্থ রচিত সিরাজুল করিম স্যার। আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশে ইতিমধ্যে যিনি লেখার জগতে সাড়া ফেলেছেন, ইউএস বাংলার সম্মানিত সহসভাপতি নাসরিন খানম আপা। আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে নতুন তথ্য দিয়ে, নতুন তথ্য মাধ্যমে ২১-এর ভাবনা নিয়ে আমাদের বক্তাগণ হাজির হবেন। আমার মায়ের বাসা এসেছে আমার অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে। তাই তো আমরা বলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভাষা শহীদের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের মাতৃভাষা। ধন্য হয়েছে এই বাংলা, ধন্য হয়েছি আমরা, কারণ পেয়েছি আমরা বাংলা। আমরা বাংলার দামাল ছেলেরা এনেছে মাতৃভাষা বাংলা করে। তাই সকলে ভাষা শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আশা করি আপনারা কমেন্টস করবেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন কৃষি প্রযুক্তিবিদ, যার ১০০টার কাব্যগ্রন্থ ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কৃষির উপরে যার গবেষণা নিয়ে ছাত্ররা বই পড়ছেন, সিরাজুল করিম স্যার এখন ২১-এর ভাবনা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার কথাটি শুরু করতে চাই যে বিশ্বে ভাষার উপর ভিত্তি করে প্রথম বাংলাদেশ যে তার রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়। ভাষা মানুষের নৈতিক চেতনার মূল। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমার কিছু প্রাসঙ্গিক কথাও বলতে হচ্ছে, কারণ এই ভাষা একটি দিবস নয়, একটি চেতনার পাহাড়। এই ভাষা একদিনের ঘটনা নয়, এটি আমাদের রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি। এই প্রসঙ্গে বলতে হয় ১৯৪৮ সনের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির সাথে বাংলা ভাষাকে গণপরিষদের ভাষার দাবি করেন। আমার সৌভাগ্য, ধীরেন্দ্রনাথ দত্ত আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আদিবাসী। এই অবস্থায় পাকিস্তানের যে সময় এই দাবিটি করেন, তখন পাকিস্তানের ৬,৯০,০০,০০০ লোকের মধ্যে ৪,৪০,০০,০০০ লোকের ভাষাই ছিল বাংলা। সেই দিক দিয়েও আমাদের দাবিটি ছিল প্রাধান্য। ১৯৫১ সনের ভাষা ব্যবহারকারী শতকরা ৫৪.৬০% বাংলা, ২৮.৫৫% পাঞ্জাবি, ৭.২০% উর্দু, ৫.৪০% সিন্ধি, ৩.৪৮ পুস্তু ভাষার ব্যবহারকারী। সুতরাং ব্যবহারকারীর দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করতে হয়, তাও আমরা বাংলা ভাষা ব্যবহারকারীরা প্রাধান্য তালিকার শীর্ষে ছিলাম। ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সনে তমদ্দনে মজলিস পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু একটি বই প্রকাশ করেন।
আমি এটি একটি বই নয়, একটি আন্দোলনের সূত্রপাত বলে মনে করব, কারণ ওই বইয়ের চেতনা থেকে আমরা চেতনা দীপ্ত হয়ে, সাহসী হয়ে আমাদের ভাষার দাবি মেটাবার, আমার ভাষার মর্যাদা প্রতিষ্ঠার কাজে এগিয়ে যেতে পেরেছি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সংগ্রাম পরিষদ 11 মার্চ 1948 সনে ধর্মঘট আহ্বান করেন। কিসের দাবিতে? দাবিটি ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা, যে রাষ্ট্রীয় ব্যবহারের ভাষা উর্দু এবং ইংরাজি তখন ছিল, সুতরাং এর সাথে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষার মর্যাদার এই দাবিটি ছিল তখন। আপনারা শুনতে পাচ্ছেন? এই মনে শোনা যায়, আপনি বলেন। আচ্ছা, 11 মানে 15 সেপ্টেম্বরের এই বইটি প্রকাশ হওয়ার পরে মূলত আমাদের চেতনার মধ্যে একটি ভিত্তি স্থাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সংগঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 11 মার্চ 1948 সনে এই সংগ্রাম পরিষদ ধর্মঘট আহ্বান করেন এবং এই ধর্মঘটকালে পাকিস্তান রাষ্ট্রের সেনা আক্রমণে 50 জন ছাত্র আহত হয়। এইটি ছিল বিশ্বে প্রথম ভাষার দাবিতে আন্দোলন আর ছাত্র আহত হওয়ার ঘটনা। এরপরে 1948 সনের 26শে ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট হয়। 11 মার্চ 48 সনে ঢাকায় বিক্ষোভ সংগঠিত হয়। 13 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ছাত্রদের আন্দোলনের মুখে। 15 মার্চ খাজা নাদিমউদ্দিন ঢাকায় এলে তার সাথে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের 8 দফা চুক্তি হয়। খাজা নাজিমউদ্দিন তখন পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার প্রাধান্যতায় ছিল। 21শে মার্চ রেস করছে জিন্না তার রাষ্ট্রীয় ভাষায় আর তার মানে রাষ্ট্রীয় সফরে মানে উর্দুকে মানে রাষ্ট্রভাষা ঘোষণা করেন। এই ঘোষণার প্রতিবাদে প্রথম বাঙালিরা মানে সামনে এগিয়ে আসে এবং সেটার প্রতিবাদ করে। এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হলো প্রত্যক্ষ মানে 1948 সালে যে রেস করছে, যে 21শে মার্চ যে জিন্নার রাষ্ট্রভাষা উর্দুকে ঘোষণা, এই ঘোষণার প্রতিবাদটি ছিল কিন্তু সাহসী প্রথম বিশ্বে একটি আন্দোলন। কারণ রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে যিনি থাকেন তার একটি ভাষণকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে এমনি চরম সাহসী প্রতিক্রিয়া বিশ্বে আর কোথাও ঘটেছে এরকম ইতিহাস আমার জানা মতে নাই। আমি একজন স্বর্ণপদক প্রাপ্ত ইতিহাস গবেষক হিসেবে আমি এই দাবি করছি যে এইটাই ছিল বিশ্বে প্রথম ভাষার দাবিতে এইরকম সাহসী পদক্ষেপ নেওয়া। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1951 সনের 11 মার্চ রাষ্ট্রভাষা দিবস পালন করতে গেলে রাষ্ট্র বাধা দেয়। 1951 সনের এই রাষ্ট্রভাষা দিবস পালন করা, এটি একটি দিবসকে পালন করা, এটা কোনো রাষ্ট্র ব্যবস্থাকে কোনো আঘাত করা না, এটা আমার ভাষা, আমার ভাষাটাকে সম্মান প্রদর্শন করা, এটা যে কোনো লোকের অধিকার থাকতে পারে। কিন্তু সে অধিকারের মধ্যে পাকিস্তানি শাসন ব্যবস্থা 11 মার্চ সেই তাদেরকে বাধা দেয় এবং এই বাধায় অনেকে আহত হয়। 1952 সনের 21শে ফেব্রুয়ারি রাস্তায় রাষ্ট্র ব্যবস্থার এই সমস্ত অনৈতিক কার্যক্রমে অগণতান্ত্রিক কার্যক্রমের প্রতিরোধে রাস্তায় নামে। কিন্তু সেই 21শে ফেব্রুয়ারি
সরকার ব্যবস্থা 144 ধারা জারি করে, যাতে ছাত্রেরা রাস্তায় কোনো আন্দোলনে নামতে না পারে, করতে না পারে। কিন্তু বাংলাদেশের সাহসী বাঙালিরা ছাত্র সমাজের নেতৃত্বে, ছাত্র সংগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠিত ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে 1952 সনের 21 ফেব্রুয়ারি রাস্তায় 144 ধারা ভঙ্গ করার পদক্ষেপ নেয়, এবং এই অবস্থায় ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হতে থাকে। এবং এই জমায়েতের কৌশলটা ছিল এইরকম, যেহেতু তখন নিষেধাজ্ঞা ছিল, বেশি লোক একত্রিত জমা হতে পারবে না, এর জন্য 10 জন করে তারা আসতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঠিক এইটি যখন চলতে থাকে, তখন অ্যাকচুয়ালি জনগণের মধ্যে 3টি ধারা ছিল। একটি, সরাসরি রাষ্ট্র ব্যবস্থায় যারা সম্পৃক্ত, তারা তখন একটি সংকটে ছিল যে আমি রাষ্ট্রের যে নেতৃত্ব সেটাকে অনুসরণ করব না, জনগণের নেতৃত্বকে অনুসরণ করব। কিন্তু সেদিন বাঙালি যারা রাষ্ট্র ব্যবস্থায় সম্পৃক্ত ছিল, তারাও কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততায় এগিয়ে আসে। এটা আমাদের ছিল সৌভাগ্য। আমরা একুশে, আপনি কি এখন একটা কবিতা শোনাবেন? পরবর্তী টাইমে আপনার বাকি আলোচনাটা শেষ করলেন, একটা কবিতা শুনিয়ে দেন আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার কবিতাটা শোনান আমাদের দর্শকদেরকে, আমরা এরপরে আবার আসবো আপনার কাছে। স্মৃতির জানালা খুলে দাও আজ মোদের অন্তরে, এই যে ধর্ষিত বনের কুন্দন আর মায়ের হাহাকার, জাগিয়ে তুলে 52 কত দীক্ষার। পাকিস্তানের শাসকরা করলো আইন জারি, উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি। যুদ্ধ শুরু করে সকল ধামাল ছেলে। আপনি কি নিয়ে আসছেন? আমরা আবার আসবো আপনার কাছে, আমরা চলে যাই। আপনার কবিতাটা রেডি করেন। ওকে, আমরা চলে যাচ্ছি মাহমুদুল হাসান স্যারের কাছে। আমরা পরবর্তীতে আসবো আবার আমাদের সিরাজুল করিম স্যারের কাছে, পরবর্তীতে আসবো। আপনার কবিতাটা খুঁজে নেন। মাহমুদুল হাসান নিজামী, দৈনিক দেশ জগৎ পত্রিকার সম্পাদক। আমার যতটুকু স্মরণে আসে, উমর খৈয়ামের একটি বই বাংলা অনুবাদ করেছেন, হয়তো কাজী নজরুল ইসলামের পরে আর কেউ করেছে বলে আমার মনে নেই। মাহমুদুল হাসান নিজামী ভাই হয়তো এই প্রথম কাজী নজরুল ইসলামের পরে যিনি একটি বই বাংলা অনুবাদ করেছেন, যিনি ইংলিশে পারদর্শী, উর্দুতেও পারদর্শী। আজ আমাদের 21-এর ভাবনা নিয়ে আমাদের ইউএস বাংলা অনলাইন টিভির পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার 21-এর ভাবনা তুলে ধরতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিনুর ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাকে যিনি সূত্র দিয়েছেন, যোগসূত্র, আপনার আমার প্রিয় বোন নাসরিন খানকে, কবি নাসরিন খান, এবং যারা আছেন সিরাজুল মানি ভাই সহ আর মুসা ভাই আছেন, সবাইকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে আপনার কথা। হ্যালো, জি শোনা যাচ্ছে আপনার কথা। আপনি প্রথমে বলেছেন আমি এই ওমর খৈয়ামের একটি বই কাব্য অনুবাদ করছি, শুধু একটি না, ফার্সি সাহিত্যের সেরা সবগুলো বই আমার
কাব্য অনুবাদ করার সৌভাগ্য হয়েছে। শেখ সাদির গুলিস্তা কাব্য অনুবাদ করেছি, বোস্তা কাব্য অনুবাদ করেছি, ওমর খৈয়াম শরাবে ফেলা করেছি, করিমা করেছি শেখ সাদির, তারপর বৈদ্যুদ্দিন আত্মারের ফান্দেনামা করেছি, ফার্সি আরবি ভাষার সেরা গ্রন্থ সাবাম আল্লাহ কাব্য অনুবাদ করেছি, যেগুলো বাংলা ভাষায় কেউ করে নাই। সরল অনুবাদ অনেকে করেছেন, কিন্তু কাব্য অনুবাদ আমার হাতেই করা। আর শরাবের ফেলা যেটা ওমর খৈয়ামের, এটা বাংলা ভাষায় 1000 বছর পরে কেউ করেননি। আমার 130টি বইয়ের মাঝে শুধু কাব্য অনুবাদও আছে 30টির মতো, বিভিন্ন বিশ্ব ভাষার সেরা গ্রন্থগুলো। আমরা আচ্ছা, আজকে এরপরে আসি আমাদের আপনার এই বইগুলা যাতে দর্শকরা কিনে ক্রয় করে পড়তে পারে। ওটা রকমারি.com এ আমার নামটা লিখলে গুগলে সব চলে আসবে, সব বইগুলা রকমারিতে পাওয়া যায়, সব বইগুলা। আমার নামটা বাংলা লিখলে হবে। তারপর সাহিত্যের উপর গবেষণামূলক অনেকগুলো বই আছে, ইতিহাসের উপর আছে, বাঙালি জাতীয়ত্ব, লক্ষ্যবাসী উৎপত্তি সূত্র, প্রাচীন মানব সভ্যতা ইতিহাস, তারপরে এইভাবে মুসলিম সাম্রাজ্য বিস্তার ইতিহাস, এইভাবে অনেকগুলো বই আছে। বাঙালির জাতিতত্ত্ব, 10 লক্ষ 7,000 বছর বাঙালি, 1500 বছর বাংলাদেশ, এগুলো অনেক চালু বই। তো এগুলো অনলাইনে গুগল আপনি গুগলে চার্জ দিলে বা রকমারিতে চার্জ দিলে বইগুলো পাওয়া যায়। আচ্ছা, আমি আজকে আসছি আপনার আলোচ্য বিষয় 21শে ভাবনা। সর্বপ্রথম আমরা শুধু পাকিস্তানিদেরকে দায়ী করছি ভাষা আন্দোলনে আমাদের ব্যাঘাত করার জন্য, কিন্তু ভাষা আন্দোলনে আরো অনেক ইতিহাস আছে। আমরা 698 খ্রিস্টাব্দে এক হিন্দু রাজা শশাঙ্ক, দ্বিতীয় শশাঙ্ক, বাংলা ভাষাকে নিষিদ্ধ করেছিল। বৌদ্ধরা বাংলা ভাষায় কথা বলতো, তখন মুসলমান আসেননি এই অঞ্চলে। বৌদ্ধরা বাংলা ভাষায় কথা বলতো, এই কারণে বাংলা ভাষাভাষী বৌদ্ধদেরকে অসংখ্য বৌদ্ধকে হত্যা করছে শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে। 1100 খ্রিস্টাব্দে সেন রাজাও রাষ্ট্রীয় ভাষা সংস্কৃতি ঘোষণা করে বাংলা ভাষা নিষিদ্ধ করেছিলেন, সেই ইতিহাস আমরা জানি না। 1962 সাল সম্ভবত 19শে মে ভারতের শিলচরে আসামের 19 জন বাঙালিকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় পুলিশ, সেই ইতিহাস আমরা বলতে ভুলে যাই। আচ্ছা, এবার আসি পাকিস্তানিদের গুলিতে 4 জন নিহত হয়েছিল। এবার আরো একটু পিছনে যাই আমি। অল ইন্ডিয়া যে অবিভক্ত ভারত যখন ছিল, অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা কি হবে এটা নিয়ে 1929 সালে ইংরেজদের সাথে বাঙালি নেতাদের এবং ভারতীয় নেতাদের সংলাপ হয়েছিল 1929 সালে। সেই সংলাপে অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা বাংলা করার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রস্তাবের যৌক্তিকতা ছিল যে টোটাল ভারতের 1700 প্রায় ভাষা উপভাষা 1700 ভাষাভাষী মানুষ পৃথিবীর কথা বলে, অর্থাৎ পৃথিবীতে বর্ণমালা ভিত্তিক ভাষা হলো 2800, তার মধ্যে ভারতের মধ্যে বর্ণমালা ছাড়া ভাষা হলো প্রায় 10,000, 9,098 এর মতো, তো 9,998 মতো, প্রায় 10,000। ভারতবর্ষে শুধু বর্ণমালা ছাড়া শুধু ভারতবর্ষেই 1700-র উপর 54টি ভাষার মতো আছে ভাষা। এই ভারতবর্ষের সর্বাধিক জনপ্রিয় ভাষা ছিল 1929 সালে 23% মানুষের সম্ভবত মুখের ভাষা ছিল তখন বাংলা। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1929 সালে 1939 সালে ইংরেজদেরকে প্রস্তাব করেছিলেন যে অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা বাংলা করা হোক, কারণ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলা ছিল ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় ভাষা। তখন আজকে যিনি বাংলা ভাষা অতি দরদি হইয়া পাকিস্তানের পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন, আমার মুরব্বীর দেশের মানুষ ধীরেন্দ্রনাথ বাবুরাই বলেছিলেন না, হিন্দি অযুক্তিযুক্ত ভারতবর্ষের রাষ্ট্রভাষা। এবং আমাদের স্বয়ং বাংলা ভাষার প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুরও তিনি বলছেন হিন্দি হওয়াই যুক্তিযুক্ত, অথচ তিনি বাংলা ভাষার প্রধান কবি। এটা ডকুমেন্ট সহ আছে, আমার একটা বইতে আমি লিখেছি। তো এভাবে ধীরেন্দ্রনাথ বাবু মাত্র 3-4 বছর পরে আবার বাংলা ভাষার দরদি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার জন্য প্রস্তাব দিচ্ছেন, ধন্যবাদ ওনাকে। কিন্তু 4-5 বছর আগে তিনি হিন্দির জন্য বেশি দরদি ছিলেন, রাষ্ট্রভাষা বাংলার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, সেই আপনার কুমিল্লার সেই ভদ্রলোক যিনি পাকিস্তান পার্লামেন্টে বাংলা ভাষার প্রস্তাব দিয়েছিলেন। তিনি কয়েক বছর আগে মাত্র হিন্দিকে রাষ্ট্রভাষা ভারতবর্ষে করার জন্য অবিভক্ত ভারতে তিনি প্রস্তাব দিয়েছিলেন, এমন সময় রবীন্দ্রনাথ ঠাকুরও। আচ্ছা, এবার আসি আমাদের ভাষা আন্দোলন। আমরা 21শে ভাবনা বলি। 21শে ভাবনা কেন? ইংরেজি দিবসে কেন আমরা ভাষা দিবস পালন করব?
আমাদের 8ই ফাগুন আমরা রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য, কেন 21শে ফাগুন হবে, 21শে ভাবনা হবে? বাংলা একাডেমির নামটা এখনো বাংলা করতে পারিনি, এখনো একাডেমি, বাংলার প্রতিশব্দ নাই একাডেমির। বাংলা ভাষা ইনস্টিটিউট কোন, কেন বাংলা শব্দ নেই? তাহলে পাকিস্তানিদেরকে একা দোষারোপ করার কোনো যুক্তিকতা নাই। আমরা অল ইন্ডিয়া রাষ্ট্র বাংলা ডক্টর মোহাম্মদ দিয়েছিলেন 1930 সালে 39 সালে, তখন আমাদের বুদ্ধিজীবীরা, বাঙালি বুদ্ধিজীবীরা এটা বিরোধিতা করেছিলেন। অথচ তখন সবাই বলেছিলেন যে রাষ্ট্রভাষা হিন্দি হওয়া যুক্তিযুক্ত। কেন? ওই হিন্দু দেবতার ভাষা হিন্দি। অথচ মাত্র হিন্দি ছিল তখন 3% মানুষের মুখের ভাষা পুরো ভারতবর্ষে। সেই 3% মানুষের মুখের ভাষাকে অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা করতে ওনারা সহযোগিতা করেছিলেন। হিন্দি আর উর্দুর মধ্যে বর্ণমালা ছাড়া কোনো ব্যবধান নাই। ভাষাটি অনেকে বলে থাকে অন্য কথা, আমার গবেষণায় যেটা আমি অনেক প্রামাণ্য চিত্র সহ দিয়েছি, হিন্দি ভাষার আগে জন্ম হয়েছিল উর্দু ভাষা। উর্দু মানে প্রশাসনিক ভাষা। এটা মুসলমান শাসকরা 800 বছর ভারতবর্ষ শাসন করার কারণে রাষ্ট্রভাষা ছিল 1338 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল আরবি, যখন সুলতানি শাসন ছিল, আফগানি শাসন ছিল। আর যখন 1526 খ্রিস্টাব্দ থেকে 1857 সাল পর্যন্ত অবিভক্ত ভারতের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। তখন মুঘল শাসন ছিল, মুঘলদের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। এই কারণে রাষ্ট্রভাষা আরবি ফার্সি হওয়ার কারণে ভারতবর্ষের জনগণের ভাষা বাংলা, বিভিন্ন ভাষা হওয়ার কারণে রাষ্ট্র শাসক মুসলমান শাসকদের সাথে জনগণের একটা বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছিল ভাষাগত কারণে। সেই দূরত্বটা কাছাকাছি আনার জন্য একজন শাহ শরফুদ্দিন গঞ্জনভিস, যিনি, যার নামে শাহবাগ, যার কবর হচ্ছে হাইকোর্ট মাদার নামে বাংলাদেশের পরিচিত, শাহ শরফুদ্দিন সৃষ্টি বলা হয় ওনাকে। অরিজিনাল হলো যে ইরানের মানুষ ছিলেন উনি, শাহ শরফুদ্দিন গঞ্জনভিস। ওনাকে দায়িত্ব দেওয়া হলো এমন একটা ভাষা তৈরি করবেন, আওরঙ্গজেবের দায়িত্ব দিয়েছিলেন প্রথম, যে ভাষার বর্ণমালা হবে আরবি এবং যে ভাষা শব্দগুলো হবে ভারতবর্ষের জনপ্রিয় শব্দ, যেন ভারতবর্ষের মানুষ এই ভাষাটা বলার সাথে সাথে সবাই সহজে বুঝে পেলেন। শাহ শরফুদ্দিন গঞ্জনভিস বা শাহ শরফুদ্দিন সৃষ্টি 7 বছর গবেষণা করে আরবি বর্ণমালা দিয়ে ভারতবর্ষের প্রায় 70,000 শব্দকে স্টক করে, জনপ্রিয় আবিধানিক অক্ষরে স্টক করে তিনি একটা ভাষা উর্দু মানে নতুন ভাষা তৈরি করলেন, যার কারণে উর্দু ভাষার শব্দগুলা যারাই শুনে তারা বুঝে ভারতবর্ষের মানুষ। এটার কাউন্টারে তৈরি করা হলো শুধু বর্ণমালা চেঞ্জ করে না, দেবনাগরী বর্ণমালা দিয়ে হিন্দি ভাষা। অথচ হিন্দি ভারতের রাষ্ট্রভাষা হইলেও পাকিস্তানের ভারতের ওই প্রেরণা থেকে ভারতের মানে ভারত যেহেতু রাষ্ট্রভাষা 3% মুখের ভাষা রাষ্ট্রভাষা হিন্দিকে রাষ্ট্রভাষা করেছে এবং বাঙালি ভাষা বাংলা ভাষাভাষী প্রধান কবিরা সমর্থন দিয়েছেন, তার দ্বারা পরিচিত হয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী বললো এটা তো উর্দু কোনো পাকিস্তানের ভাষা না, পাকিস্তানের প্রত্যেকটা অঞ্চলে আলাদা ভাষা আছে, উর্দু সীমিত অঞ্চলে কিছু, উনি বলছেন 7% না 6% ছিল তখন, কে বলে 7%, মুখের ভাষা ছিল উর্দু। তার মানে তখনও বাংলা ছিল সেরা ভাষা, অনেক পশতুন ভাষা, তারপরে সীমান্ত প্রদেশের ভাষা, পাঞ্জাবি ভাষা, প্রত্যেকে আলাদা ভাষা ছিল। উর্দু পাকিস্তানের ভাষা না, উর্দু এখনো ভারতের সেকেন্ড রাষ্ট্র ভাষা। ভারতের সব মুসলমানরা ঘরোয়াভাবে এখনো উর্দু ভাষায় কথা বলে, আমি যাই সবসময় কথা হয় আমার সাথে। এখনো ভারতের সেকেন্ড ভাষা, 15টা রাষ্ট্রভাষা আছে ভারত, তার মধ্যে সেকেন্ড রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দির পরে উর্দু। সুতরাং উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য ভারতেই পরিচিত করেছিল, ভারত হিন্দিকে রাষ্ট্রভাষা করার মাধ্যমে পাকিস্তানি শাসকদের। আর আজ পর্যন্ত আমরা রাষ্ট্রভাষা করার পরও, রাষ্ট্রভাষা বাংলা করার পরও, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এখনো আমরা বাঙালি হইতে পারি না, বাংলাদেশ রয়ে গেছে। আমাদের বাংলা একাডেমির নাম অর্ধেক ল্যাংড়া, অর্ধেক ইংরেজি, অর্ধেক বাংলায়। বাংলা ভাষা ইনস্টিটিউটের নাম অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি। আমাদের কোর্টের জাজমেন্টটা ইংরেজিতে, আমাদের অফিসিয়াল বেশিরভাগ ডিলিং এখনো অনেক ক্ষেত্রে ইংরেজিতে রয়ে গেছে।
এটা ভাষা আন্দোলন না, এটা ভাষা আন্দোলনের সাথে ২১-এর চেতনার সাথে প্রতারণা। ২১ শব্দটা আমাদের একটা ভাষার সাথে আন্দোলনের সাথে প্রতারণা। আমি আরেকটা কথা বলি, যে তমাদ্দুন মজলিস ভাষা আন্দোলনের সূচনা করেছে যে বুদ্ধিজীবীরা, সেই বুদ্ধিজীবীদের তমাদ্দুন মজলিস শব্দটাও আরবি। তো তারা কিসে ভাষা আন্দোলন করেছেন? তারা স্ববিরোধী, স্বপ্রতারণা করেছেন। তাহলে তারা বাংলা ভাষা আন্দোলনের একটা আলাদা নাম দিতে পারতেন। আমার মুরব্বী অনেকে খারাপ লাগবে, তমাদ্দুন মজলিস হলো ১ নম্বর বিশ্বাসঘাতক। তারা আরবি নামও রেখে দিচ্ছে এখনো। কিসে ভাষা আন্দোলন করেছেন তারা? সুতরাং আমাদেরকে অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলাকে সমুজ্জ্বল করার জন্য বাংলা ভাষাকে উজ্জ্বল করেছেন, যতটুকু সমৃদ্ধ করেছেন সুলতানি শাসক ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মুবাশশার সেই বিখ্যাত রাজধানী বাংলা ভাষা গৌরবের ২০০ বছর স্বাধীন বাংলাদেশের গৌরবের রাজধানী সোনারগাঁ, যে সোনারগাঁয়ের রাজা ইলিয়াস শাহ, তিনি সর্বপ্রথম শাহে বাংলার নাম ধারণ করে প্রথম বাঙালি গৌরব অর্জন করেছেন কবি ইলিয়াস শাহ, শাহে বাঙ্গাল ইলিয়াস শাহ, প্রথম বাঙালি। তিনি বাঙালি জাতির জনকও বলা চলে ইলিয়াস শাহকে, যিনি সোনারগাঁয়ের রাজা। এবং বাংলা ভাষাকে সুলতানি শাসন আমলে যত উন্নত করা হয়েছে, বিশেষ করে ১৪০০ শতকে সুলতানি শাসকদের পৃষ্ঠপোষকতায় যে সমৃদ্ধি হয়েছে, বিশেষ করে বাংলা ভাষার সেকেন্ড রাজধানী বানানো হয়েছে, মূল রাজধানী বলা চলে এই রেঙ্গুন কেন্দ্রিক বাংলা ভাষার চর্চার যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সাম্রাজ্য আমরা ধরে রাখতে পারি। আমাদের বাংলা ভাষার ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করতে পারিনি। ভাষা শহীদরা, উত্তরসূরিরা এখনো তার উত্তরসূরিরা ভিক্ষা করে, মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে। এই চেতনা মুক্তিযুদ্ধের কি লাভ? এই ভাষা আন্দোলন করে কি লাভ? মুক্তিযোদ্ধাদেরকে এখন হাজার বছর ধরে যুগ ধরে হয়রানি করে রাষ্ট্রের আমলা কামলা, শোষক শ্রেণী। তাহলে এই স্বাধীনতার কি অর্থ? হয়রানি করে যাচ্ছে, টাকার জন্য লুটপাট করে যাচ্ছে, আমার ভাষাকে দস্যুবৃত্তি করা হচ্ছে, আমার শব্দকে দস্যুবৃত্তি করা হচ্ছে। এখনো বাংলা একাডেমি কেন? এখনো বাংলা একাডেমির কোনো বাংলা প্রতিশব্দ নাই। আমি জাতীয় কবিতা মঞ্চের সভাপতি হিসাবে আমি ১০ দফা দাবি দিয়েছি, তার মধ্যে এক দফা হলো বাংলা একাডেমিকে বাঙালিকরণ করো, বাংলা একাডেমি শব্দটা পরিবর্তন করে সর্বপ্রথম বাংলা ভাষা কেন্দ্র করো, বা বাংলা গবেষণা কেন্দ্র করো, বাংলা উৎকর্ষ কেন্দ্র করো। সেটা তো করতে পারলেন না। বাংলা একাডেমি যে কাজটা করলো, বিভ্রান্তি সৃষ্টি করলো প্রমিত বানান নামে। প্রমিত বানান নামে কি বিভ্রান্ত করলো? প্রমিত মানে প্রমাণিত, যথাযথ, সত্য, বাস্তব। আর প্রমিত কখনো কোনো কিছু, অনেক কিছু প্রমিত করা যায় না, অন্যকে দেশীয়করণ করা যায় না। আপনি আমার শরীরটাকে প্রমিত করতে হলে হাতটা কাটতে হবে, নাকটা স্যাপটা করতে হবে, মাথাটা কাটতে হবে, তাহলে আমি থাকবো না। এই প্রমিত করে লাভ নাই। বাংলা একাডেমি প্রমিত বানানোর নামে ১৯১৩ সাল থেকে একজন বিতর্কিত মহাপরিচালক শামসুজ্জামান খান, তিনি প্রমিতের নামে বাংলা ভাষার ১২টা বাজিয়ে দিয়েছেন। বাংলা ভাষাকে তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে ২ ভাগে ভাগ করেছেন, তৎসম তদ্ভব। তদ্ভব মানে তা থেকে উদ্ভব, অর্থাৎ ফার্সি, আরবি, ইংরেজি শব্দগুলো। আর তৎসম মানে সংস্কৃতি থেকে উদ্ভব, মূল থেকে উদ্ভব। সংস্কৃতি কি মূল শব্দ, মূল ভাষা? কখনো না। সংস্কৃতিও আরিয়ান ভাষা বা ইরানি ভাষা থেকে ফার্সি ভাষাকে তদ্ভব হয়ে আছে, যেমন বন্দে মাতরম ফার্সি শব্দ। জি, এইভাবে প্রত্যেক জায়গায় একটা প্রতারণার চলনা করা হয়েছে। বাংলা ভাষাকে, যেহেতু বাংলা ভাষা সংস্কৃতি নিজেও তৎসম না, নিজেও তদ্ভব হয়ে আসছে আরিয়ান ভাষা থেকে, সুতরাং বাংলা একাডেমি যে আইন করেছে, বাংলা একাডেমি কতিপয় অজ্ঞ লোকেরা, যে প্রমিতর নামে যে তৎসম শব্দগুলো পরিবর্তন হবে না, তদ্ভব শব্দগুলো পরিবর্তন হবে। তদ্ভব শব্দ হলো আরবি ফার্সি শব্দগুলা। তদ্ভব শব্দগুলো পরিবর্তন কেন হবে? বলো যে এটা বিদেশি ভাষা, আর তৎসম দেশি ভাষা। আর তৎসম তো দেশি ভাষা না, তৎসম ওই আরিয়ান বিদেশি ভাষা থেকে তদ্ভব হয়ে আসছে, সংস্কৃতি ভাষা তদ্ভব হয়ে আসছে। এটার প্রমাণ সহ আমি লিখেছি আমার ভাষা তত্ত্ব, ভাষা রীতিকথা বইয়ে, যেটা রুদুল্লাহ প্রকাশনীতে পাবে। ভাষা আমরা আবার আসবো আপনার কাছে, আমরা আবার আসবো। আমি ১ মিনিট শেষ করি, ২ মিনিট শেষ করি, তারপর আবার আপনি তারপরে বাংলা একাডেমি যে কাজটি করছে, তদ্ভবের নাম নিয়ে বলছে যে
তদ্ভব শব্দগুলো পরিবর্তন হবে। তদ্ভব শব্দ কিছু শব্দ আছে কখনো পরিবর্তনযোগ্য না। যেমন আরবি হজ যুক্ত অক্ষর, হজ যুক্ত অক্ষর, তসদিদ যুক্ত বলা হয়। যার হজ অর্থ হলো তসদিদ যুক্ত, হজ হলে এটা বাংলা হবে ডবল জ দিয়ে উচ্চারণ। হজ ডবল জ আগে ছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বানানটি করেছিলেন। এটার অর্থ হলো পবিত্র স্থান ভ্রমণ, পবিত্র স্থানে গমন, পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করা, অনেক ভালো অর্থ, পবিত্র স্থান পরিদর্শন। আর যদি হজ এক জ কেটে দেন, হজ যৌনাঙ্গ, অর্থ বিকৃত হয়ে গেল। এটাকে আপনি প্রমিত করতে পারেন না, আপনার নাক কাটে যাত্রা ভঙ্গ করতে পারেন না। এটা হলো অজ্ঞতা বাংলা ভাষার মধ্যে। বাংলা একাডেমিতে এখন বহু ভাষাবিদ একজনও নাই, যার কারণে এরা বাংলা ভাষায় সংস্কারে হাত দিতে হলে অবশ্যই বহু ভাষা জানা থাকতে হবে। বাংলা ভাষায় সংস্কৃত ভাষার শব্দ আছে, বাংলা ভাষায় আরবি ভাষার শব্দ আছে, হিন্দি ভাষার শব্দ আছে, উর্দু ভাষার শব্দ আছে, ফার্সি ভাষার শব্দ আছে, আরবি ভাষা ইংরেজি ভাষার শব্দ আছে। অন্তত যেসব ভাষার শব্দগুলো, পর্তুগিজ ভাষার শব্দ আছে, তার্কি ভাষার শব্দ আছে, এই ভাষাগুলো সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। তখন বাংলা ভাষা পণ্ডিত হতে পারবে এবং বাংলা ভাষার সংস্কারে তাদের অধিকার থাকবে। বাংলা একাডেমি একজন নাই, আপনার আমি চ্যালেঞ্জ করলাম, একজন, সবাইকে চিনি ডাইরেক্টর, একজন নাই। সুতরাং তারা এই এই হাত দেওয়াতে, ভাষা সংস্কার হাত দেওয়ার কোনো অধিকার নাই। আমি শামসুজ্জামান খানকে বলছিলাম, আপনার নামটা বাপের দিনের নামটা একটু দেখি প্রমিত করেন তো দেখি। আপনার বাবা রাখছে শামসুজ্জামান খান, আপনি স্যামসং খান 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 কোন করেন না, নাম পাল্টাইয়া করেন স্যামসং খান, ওইটাও তো প্রমিত করেন। আর নামও বাংলা একাডেমি নামটা পর্যন্ত শেষ করি। রবীন্দ্রনাথের নাম রবীন্দ্রনাথ দীর্ঘিয়া দিয়ে লিখতেন, ব দীর্ঘিকার, কাজী কাজী দীর্ঘিয়া দিয়ে লিখতেন নজরুল। এইটা পাল্টাইয়া কেমন নাম কখনো চেঞ্জ হবে না, সে নামটাকে পাল্টা ফেলতেছে। নাম যেটা যেভাবে প্রকাশ হয়েছে সেইভাবেই উচ্চারণ করা হলে বৈজ্ঞানিক শুদ্ধ। পৃথিবীর বৈজ্ঞানিক ইতিহাস তাই বলে, এরিস্টটলের কাব্যতত্ত্ব তাই বলে, ইবনে খালদুনের মানে কাব্যতত্ত্ব তাই বলে, ব্যাকরণ তত্ত্ব তাই বলে। এমন সেই বইগুলো আমি করেছি। সুতরাং আপনি না জেনে আগুনে হাত দিয়েছে, বাঙালি জাতিকে পুরো অন্ধ মূর্খ বানিয়েছে, বিভ্রান্ত করেছেন। ওরা বাঙালি জাতি এখন দীর্ঘিকারকে রসিকার বানানোর কাজে ব্যস্ত, অথবা দীর্ঘিকারকে কখনো রসিকার বানানো যাবে না। যেমনি ঈদ দীর্ঘিকার দিয়ে লেখা, এটা আরবি যে শব্দের ভাষায় চার আলিফ মদ এবং 2 মাত্রা বা 4 মাত্রা থাকে, বা আইন 2 মাত্রা থাকে, ইয়া থাকে, এটা উচ্চারণ দীর্ঘ মাত্রা হবে। আর যদি শর্ট মাত্রা করেন, স্বল্প মাত্রা করেন, ওটা অর্থ বিকৃত হবে। ঈদ আইন ইয়াদাল 2 মাত্রা, ঈদ অর্থ আনন্দ, সুগন্ধিকার, পবিত্র উৎসব। আর যখন ঈদ আইন ইয়াদাল যদি দীর্ঘ মাত্রা কমাই দেন, রসিকার দিয়ে লেখেন, তখন হবে ঈদ। ঈদ এর বহু বছর ঈদদার, মহিলাদের ঋতুকালীন সময়, বিকৃত হয়ে গেল। ভাষা জ্ঞান না থাকলে আপনার ভাষাকে হাত দেওয়ার কোনো অধিকার কারণে। এবার আসুন আপনি, আমি এই জন্য কথাটা ফিনিশ করার জন্য আপনাকে থামিয়ে দিলাম, দুঃখিত। আমরা আবার আসছি আপনার কাছে। আমরা এখন আমাদের সিরাজুল করিম স্যারের কবিতাটা শুনবো। জি, আমি মানে পরবর্তী পর্যায়ে ভাষা আন্দোলনের গুরুত্ব প্রাসঙ্গিক কথা বলবো। কিন্তু এখন আমি অনেক আগে একটি কাব্যগ্রন্থে প্রকাশিত আমার একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম 21 এক শ্রেষ্ঠ ইতিহাস। 21 এক শ্রেষ্ঠ ইতিহাস। ভালোবাসার এমন নজির আছে আর কোথায়, বুকের তাজা খুন ঝরিয়ে ভাষার প্রেম জাগায়। বাংলাদেশের শফিক জব্বার সালাম বরকত ভাই, তাদের ত্যাগের মতো এমন আর কোথাও নাই। বাংলাদেশের 9 ইতিহাস বিশ্ব ভাষার, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো তাই। 190 দেশের সবাই বলছে সাবাস সাবাস, 21 মানে অহংকারের এক শ্রেষ্ঠ ইতিহাস। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা আবার আসছি আপনার কাছে। আমরা এখন চলে যাব আমাদের সম্মানিত লেখিকা নাসরিন খানম আপার সাথে। আমরা 21 একটি বিদ্রোহ বিপ্লব সংগ্রামের নাম। 21 হলো মায়ের ভাষার কথা বলার জন্য রাজপথ কাঁপানো মিছিল, স্লোগান, আন্দোলনের মুখরিত একটি মুহূর্ত। আমরা যে এই পর্যায়ে যতটুকু আলোচনা শুনলাম, আলোচনা থেকে যে বিষয়টি উঠে আসছে যে বাংলা ভাষাকে সব জায়গায় সর্বক্ষেত্রে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রতিদিনই একটা কথা বলে আসছি যে আমেরিকাতে শিক্ষা ব্যবস্থা যেভাবে বাচ্চান্ত ছেলে মেয়েদেরকে স্কুলের প্রাথমিক স্কুলের ছেলে মেয়েদেরকে যেভাবে যে পাঠ্যপুস্তকের পাশাপাশি
বাড়িতে পড়ার জন্য একটা বই ওরা শিক্ষকরা দিয়া দেয়, যেটা প্রত্যেকটা স্কুলে একটা লাইব্রেরি থাকবে, ছোট একটি লাইব্রেরি। যেমন আমাদের যতজন লেখক আমাদের অনুষ্ঠানে আসছেন, আমি মনে করি সবাই সকলের বই বাচ্চারা যদি পড়ে, এবং বর্তমান সরকার যদি বেঁধে দেয়, রফিকুল ইসলাম, আমাদের যে ভাষা সৈনিক রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউল, নাম না জানা আর অনেকেই, প্রত্যেক শহীদদের নামে যদি এক একটা বই বাচ্চাদেরকে পড়ার জন্য বাসায় দেওয়া হয়, যে এই বইগুলো পড়ে আবার রিটার্ন স্কুলে দিয়ে দিবে। এক বছরে যদি আমরা 50টা বই বাচ্চাদেরকে পড়াতে পারি এক একটি ক্লাসে, তাহলে বাংলাদেশের যে একটা বিশাল লেখকদের ভান্ডার, যেমন আমাদের ইউএস বাংলা সাহিত্য সম্মিলন, আমাদের একটা সাহিত্য গ্রুপ আছে আপনার, যে গ্রুপে বাংলাদেশের 11,900 লেখক কম বেশি ওনারা প্রতিদিন লিখে যাচ্ছেন। ওনাদের অনেকগুলা লেখা, যে লেখাগুলোর মান এতই ভালো যে বাচ্চারা পড়তে পারে, অনেক অনেক বিষয় শিখবে। যে একটি বই, আমাদের যে লেখাপড়ার যে ব্যবস্থা, বইয়ের মধ্যে বন্দী থাকবে 4-5টা বই, এর বাইরে কোনো ব্যবস্থা নেই। এই ব্যবস্থাটুকুর মধ্যে চলে আসলে বাংলা ভাষার আন্দোলন সর্বত্র ছড়িয়ে যাবে। আমরা এখন শুনবো আমাদের নাসরিন আপার কাছ থেকে 21-এর ভাবনা নিয়ে আলোচনা বক্তব্য। আমি সবাইকে সালাম জানাচ্ছি, যারা আছেন তারা গুণীজন, সেই সাথে দর্শকদেরও 21-এর শুভেচ্ছা। তো বাংলাদেশ, আমি একটু আগে আমি যে আলোচনাগুলো শুনলাম, মাহমুদ ভাই যে কথাগুলো বললেন, তো সেইটার পরিপ্রেক্ষিতে আমি যে জিনিসটা মনে করি যে আসলে বাংলা ভাষার বইগুলো, যেমন আমরা জানি, যেমন এই শফিনুর ভাইয়ের নামটাই NOOR যখন থাকবে তখন কিন্তু এটা দীর্ঘকার আসে এরকম। আবার আমার নামটা দেখেন আপনি, NASREEN, ডবল যখন হবে তখন কিন্তু এখানে দীর্ঘিকার হবে। তো এই বিষয়গুলা কিন্তু আমরা মানে এইটা উনি ঠিকই বলেছেন যে যারা আসলে বিষয়গুলো নিয়ে গবেষণা করেন এবং বিষয়গুলো সম্পর্কে জানেন তাদেরই উচিত আসলে এখানে হাত দেওয়া। আর একটা বিষয় আমাকে খুব ভাবায়, যেমন এখন আমরা বই লিখছি, তো এই বইটার যখন শুরুটা 21-এর পরে, সেই শুরুটা নিয়ে আমি একটু বলি। যেমন 1955 সালে সেটা বাংলা একাডেমির যখন প্রতিষ্ঠা হয়, তারপরে সেটা শুরু হয়, প্রতি বছরই বইমেলার আয়োজন করছে, এবং যেটা হয় যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং গবেষণা বিকাশের জন্য এটা জাতীয় জীবনে অনেক বড় একটা অবদান রাখছে। কিন্তু আরেকটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগে যে এখন আগাছার মতো এত প্রকাশক বেরিয়েছে যে তারা অহরহ বই তৈরি করছেন এবং তারা লেখার মানটা দেখছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে টাকা নিয়ে দর কষাকষি তো আছেই, হ্যাঁ, তারপরে প্রতারণা বিষয়টাও কিন্তু এখানে চলে আসে। কেন চলে আসে? যেমন একজন লেখক, সে বই, আমরা যেটা দেখি যে আসলে বইগুলো বিক্রি হয় না। আমি কথাটা অন্য প্রসঙ্গে বলছি এই জন্য যে এটা আসলে এখন একটা সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এটা না বললেই না, সেজন্য আমি বলছি। তো এই বিষয়টা হচ্ছে যে এরকম যে লেখকের কাছ থেকে টাকা নিচ্ছেন, তাকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে, এবং এটা হচ্ছে যে উনি যে কাজটা করছেন যে আগে যেমন এডিটর যারা থাকতেন তাদেরকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে তাদের থেকে রাখা হতো বানানটা ঠিক করার জন্য। আমি আমার যেই লেখালেখির যে বইগুলা বের করেছি সেই বইগুলা থেকেও আমি দেখেছি অজস্র বানান ভুল, এবং হচ্ছে যে সেটার যেই আপনার নকশাটা, বইয়ের যে নকশাটা বলতে, যেমন আমি এবার বই বের করেছি, সেখানে যেমন বলেছি কবিতাটা থাকবে মাঝখানে, এই জিনিসগুলো কিন্তু লেখকের মতো হচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়গুলো। আর যত্রতত্র যে কোনোভাবে যে কেউ, আর এখন আবার যেটা হচ্ছে যে মিডিয়া ধরছে, মানে আমি সোজা বাংলায় যেটা করি, দালাল। হ্যাঁ, যেমন দালাল কেন বললাম, যেমন একটা স্টুডেন্ট, সে ছাত্র অবস্থায় পড়াশোনা করছে, তাকে লাগিয়ে দিয়েছে, সে বিভিন্ন কবিদের, লেখকদের নক করছেন এবং সেখান থেকে তারা যাতে বই বের করছে। তো আমি তার আইডিতে, অনেকে এটা করে, তো আমি তার আইডিটা খেয়াল করি যে আসলে ওখানে ঢুকে যে সে কি করে। সে কিন্তু লেখালেখি কিছু করে না। তো এই লোক কি করে সে পারে ওই জিনিসটা করতে, যে লেখার সাথে কোনো সম্পৃক্ততা নাই তার। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এখন 21-এর চেতনা বলেন আর ঐতিহ্য বলেন, সংস্কৃতির, এগুলো আসলে কোথায় গিয়ে ঠেকবে, এটা আমার একটা প্রশ্ন। হ্যাঁ, যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ওদের ভবিষ্যতে আমরা কোথায় যাব? হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে 21-এর বইমেলা নিয়েও আমরা বিভিন্ন রকমের প্রতারণা দেখি। যেমন আপনার লেখক যে বইটা যখন বের করেন তখন তারা কিন্তু বিভিন্নভাবে লেখককে
আশ্বাস দেওয়ার চেষ্টা করেন যে এই বইটা আপনাদের রকমারিতে যাবে, ইয়েতে যাবে, এরকম। তারপর দেখি কি আবার যারা রকমারিতে মানে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন, হ্যাঁ, তখন কিন্তু আর সেই দায়ভারটা থাকছে না ওই মানে যে প্রকাশ করছে, ওই প্রতিষ্ঠানে। তখন সে আলগোস্তে সরে যাচ্ছে। আমি এটা একদম খাঁটি বাংলায় যেটা বললাম। আরেকটা কথা হচ্ছে যে তার তো দায়িত্ব ছিল ওই বইগুলা কিভাবে কোথায় দিবে এবং কখন সেই বইগুলা দিতে হবে। যেমন রকমারি বলেন অথবা অন্যগুলাই বলেন, তখন ব্যক্তিগতভাবে যাদের সাথে লিঙ্ক থাকে বা যোগাযোগ থাকে তাদের বইগুলা ফলো করে কিংবা বড় করে সেটাকে প্রকাশ করছে। তো এই বিষয়গুলো আমি আসলে নতুন লেখকদের জন্য এটা ঝুঁকিপূর্ণ যে তারা কোথায় যাবে, মানে কার কাছে যাবে, কার কাছে বইটা প্রকাশ করবে। এরকম অবস্থা যদি চলতে থাকে, এই বাংলা একাডেমি যে ২১শে ফেব্রুয়ারি বই মেলা, সেটা কোথায় গিয়ে ঠেকবে? এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি কি আমার কবিতা পড়বো? হ্যাঁ, আপনার কবিতা একটু শুনিয়ে দেন আমাদের দর্শকদের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা ইউটিউবে গিয়ে ইউএস বাংলা অনলাইন টিভি সার্চ করলেই আমাদের আজকে লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। ইউটিউবে আমাদের একসাথে আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়েছে ইউএস বাংলা। আমার এই কবিতাটি, হ্যাঁ, আমার এই কবিতাটির নাম হচ্ছে ২১শে শপথ। এটা আজকে সকালেই লেখা কবিতাটা। ২১ আমার মুখে, মায়ের মুখের প্রথম বলা, আমার চৈতন্য, আমার ভরসা। আমি কথার বীজ বপনের সেই ধ্বনি শুনি, শহীদদের রক্ত দিয়ে কেনা মিছিল আর ১৪৪ ধারা বঙ্গের শপথে। বাংলার জন্য বাঙালির প্রথম জেগে ওঠা, মুক্তির অপেক্ষায় দৃঢ় চেতা বাঙালি আমরা। অবহেলিত হলেও ভাষা শহীদদের রক্ত সতেজ, কোটি বাঙালির অন্তরে জাগ্রত তারা। একদিন আমরা তাদের মূল্য দিবই, স্বপথে অনড় হবই হব, ঘুমন্ত মস্তিষ্কে আবারও আঘাত হানব। ইতিহাসের প্রথম সোপান ছিলে তোমরা, তোমরা অমর, তোমরাই দিশারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আলোচনা করার জন্য এবং একটি কবিতা আমাদের দর্শকদের শুনিয়েছেন। আমাদের সাথে আসবেন রাধারমন গ্রামের প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক। আপনি আনমিউট করেন মুসা ভাই। আমাদের মুসা ভাই, আপনি কি আমাদেরকে গান শোনাবেন না কবিতা শোনাবেন? ২১-এর ভাবনা যদি আপনি আমি শোনাবো, কবিতা শোনাবো, গানও শোনাবো সময় করে ইনশাল্লাহ। আর আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইউএস বাংলা সাহিত্য সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সংগঠক, এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব শফিনুর শাহ সাহেবকে। তিনি এই বাংলা সাহিত্য সম্মেলনকে এগিয়ে নেওয়ার জন্য সুদূর যুক্তরাষ্ট্র থেকে কাজ করছেন নিবেদিত প্রাণ হয়ে। এই সাহিত্য সম্মেলনটি প্রতিষ্ঠার লগ্ন থেকে নিরন্তরভাবে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। তাই আজকে আমাকে যুক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের পরিচালক হিসেবে আমি সানন্দ বোধ করছি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আমি মনে করি সবার চেয়ে আমি নগণ্য। যারা এখানে যুক্ত হয়েছেন সত্যি ওনারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং উচ্চমাপের ব্যক্তিত্ব। ভাষার পাশাপাশি ওনারা দেশকে ভালোবাসেন, গবেষণা করেন। বিশেষ করে কৃষি গবেষক জনাব সিরাজুল করিম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি শতাধিক বইকে সম্পাদনা করেছেন
এই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য, এবং পাশাপাশি যিনি কবি, গবেষক এবং নানা গুণে গুণান্বিত মাহমুদুল হাসান নিজামী ভাইকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাহমুদুল হাসান নিজামী ভাইয়ের সাথে আমি 14ই ডিসেম্বর কুচিকাছার আসরে প্রথম দেখা হয় ওনার সাথে। আমি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, কবি মিলন মেলায়। বিলাল হাওলাদারের আমন্ত্রণে গিয়েছিলাম প্রাণের মেলা জাতীয় কবি পরিষদে। সেদিন ভাইয়ের বক্তৃতা শুনেছি, ভাইয়ের সম্পর্কে বিস্তারিত জেনেছি। ইতিপূর্বে জানতাম, কিন্তু ততটুকু জানতাম না। সত্যি ওনারা দেশের মানুষের দেশপ্রেমিক হয়ে বাংলা ভাষাকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন নাসরিন খান, উনি আরেকজন গুণী কবি। আমি সবাইকে সাধুবাদ জানাই। সাধক রাধারমন দত্তপুর কাস্তের গ্রাম কেশবপুর থেকে, আসলে ওই অঞ্চলের মানুষই আমাদের সফি ভাই। আমরা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। তো ওই যে 21-এর ভাবনা যে শিরোনামে অনুষ্ঠানগুলি উনি করে যাচ্ছেন, আমাদের অল্প কিছুদিন পরেই এই মহান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আমাদের সামনে এসে হাজির হবে। মূলত শুরু হয়েছে ভাষার মাস। এটি আমাদের জাতির ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের ইতিহাস সংগ্রামের গৌরব দীর্ঘদিনের। আমরা অহংকার করে বলতে পারি বাংলা ভাষা একটা স্বতন্ত্র মণ্ডিত বৈজ্ঞানিক সুপরিকল্পিত ভাষা, যে ভাষার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব কিছু কারচিহ্ন রয়েছে এবং মাধুর্যমণ্ডিত ভাষা প্রয়োগ রয়েছে। এই ভাষা নিয়ে আমরা অহংকার করতে পারি, গর্ব করতে পারি। আর বিশ্বের কোনো দেশে ভাষার জন্য ভাষা প্রেমিক হয়ে জীবন দান করেছে এমন নজির নেই। তাই আমরা অহংকার করে বলতে পারি বাংলা ভাষাভাষী যারা আছি, যে আমরাই পারি, আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে, আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে আমরা জীবন দান করতে পারি। যাই হোক, আমাকে গান বলার কথা বলেছেন, আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করব। এখানে এই ভাইদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করছেন। ওরে বাংলা আমার জন্মভূমি রে, ওরে বাংলা রূপে রানী, ওরে দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে, ওরে এই দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে, ওরে বাংলা আমার জন্মভূমি রে। দুয়েল কুয়েল ডাকি বলো চায়ের পাখি, আইরে বলো ছায়ের পাখি, ওরে মাছরাঙারা ঘুইরা বেড়ায় নদীর বাঁকে বাঁকে রে, ওরে মাছরাঙারা ঘুইরা বেড়ায় নদীর বাঁকে বাঁকে রে, ওরে বাংলা আমার জন্মভূমি রে, ওরে বাংলা আমার জন্মভূমি রে।
দুপুর বেলা বটির ছায়া রাখাল বাজাই বাঁশি আইরে রাখাল বাজাই বাঁশি ওরে কলসি কাঁখে কুলবধূ মুখে মিটা হাসি রে ওরে কলসি কাঁখে কুলবধূ মুখে মিটা হাসি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে ওরে বাংলা রূপের রানী আইরে বাংলা রূপের রানী ওরে এই দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে। ধন্যবাদ মুসা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি দেশাত্মবোধক গান পরিবেশন করার জন্য। মুসা ভাই সম্পর্কে আমি একটু বলে নেই। মুসা ভাই ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের সম্মানিত পরিচালক, যিনি ইউএস বাংলা সাহিত্য সম্মেলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের সাহিত্য কুসুম জ্যোতি একটি বই প্রকাশিত হয়েছিল আমার সম্পাদনায়। এই বইটি বাংলাদেশের সর্বমহলে মুসা ভাইয়ের হাতেই পৌঁছেছিল। আমাদের সম্মানিত মন্ত্রীর হাতেও উনি পৌঁছে দিয়েছিলেন। সব জায়গায় মুসা ভাইয়ের হাত ধরেই আমাদের বইগুলো পৌঁছে গিয়েছিল। মুসা ভাই ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের পরিচালক হিসাবে আমি আসলে গর্ববোধ করি। বাংলা ভাষাকে উনি অত্যন্ত ভালোবাসেন। ইউএস বাংলা সাহিত্য সম্মেলনকে ভালোবেসে প্রতিদিন উনি আমাদের গ্রুপে কাজ করে যান, যার জন্য মুসা ভাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে ইউএস বাংলা অনলাইন টিভি লেখলেই আমাদের এই প্রোগ্রাম দেখতে পারবেন। আপনারা 1948 সালে 21শে মার্চ পাকিস্তান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেয়। 24শে মার্চ কার্জন হলে অনুষ্ঠানে তিনি ঘোষণা পুনর্ব্যক্ত করেন। 1952 সালে 30শে জানুয়ারি ঢাকা এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেন। বিক্ষোভে কেটে পড়ে বাংলাদেশের দামাল ছেলেরা, কৃষক, শ্রমিক, সাধারণ জনতা রাজপথে প্রতিবাদ করতে শুরু করে। সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বস্তরে এই আন্দোলন ছড়িয়ে যায়। মায়ের ভাষাকে রক্ষা করার জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করেন যারা আজকের এই আমাদের অনুষ্ঠান, তাদেরকে আমরা উৎসর্গ করছি। সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউল। আমি একটা তথ্য বলবো, আমি যখন দেশে ছিলাম 2001 সালের কথা বলছি, আমি প্রতিটি প্রোগ্রামে এই কথাগুলো বলে আসছি। শহীদ শফিউলের ছেলে সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, উনি ফেরি করে বাড়িতে বাড়িতে গিয়ে উনি রান্না করার বা ডেক্সিগুলো উনি বিক্রি করেন। ওনার কাদের ছবি সহ আমি এখনো দেখেছিলাম। এই ছবিটা আমার চোখের মধ্যে সবসময় ভাসে যখন 21শে ফেব্রুয়ারি চলে আসে। আর কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করা হয়, যেটা আসলে এই শহীদদের প্রতি যদি আমরা একটু শ্রদ্ধাবোধ জানাই, ভাষার প্রতি যদি একটু শ্রদ্ধাবোধ জানাই, তাহলে শহীদদের ফ্যামিলি
ফ্যামিলিরা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্বর্ণপদক প্রাপ্ত কৃষি প্রযুক্তিবিদ সিরাজুল করিম স্যারের কাছে, যা ওনার বক্তব্য শেষ করার জন্য। ধন্যবাদ। আমি আপার মানে কষ্টটার সাথে একমত পোষণ করছি। এই কষ্টটা হয় প্রকাশনা শিল্পে। আমার বই আমি লাখখানেক টাকা রয়্যালটি পাই প্রতি বছর, কিন্তু আমাকে যদি প্রকৃত হিসাবে টাকা দেয় তাহলে আমার অন্তত আরো 2 লাখ টাকা বেশি হবে। বিক্রি হয় 6টা, কয় 2টা। এটা প্রকাশকরা করবেই, কারণ উপায় নাই, বাংলাদেশের এই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আজকে আলোচনায় ভাষা আন্দোলনের গুরুত্বের উপর আমি কয়েকটা কথা বলতে চাই। এই আন্দোলনটি আমাদের কিভাবে মানে সামনে এগিয়ে নিতে সহায়তা করেছে। অ্যাকচুয়ালি যে কোনো জাতিসত্তার মূল হচ্ছে ওই চেতনাবোধ। অ্যাকচুয়ালি ভাষা আন্দোলন আমাদের বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, এই চেতনার বিকাশ সাধন করেছে। এবং শুধু এই নয়, এই চেতনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী স্বকীয় ভাষার স্বকীয় বৈশিষ্ট্যের মানে বিকাশ সৃষ্টি হয়েছে। কাজে সুতরাং আমাদের ভাষা আন্দোলন দ্বিতীয়ত অধিকার যেটা করেছে, অধিকার সচেতনতা বোধ সৃষ্টি করেছে। কারণ এই ভাষা একটি স্বকীয় বৈশিষ্ট্য, যেটা নিজস্ব চেতনার অধিকার বোধের উপর নির্ভরশীল। কাজে এটাকে কেন্দ্র করে যে অধিকার সচেতনতা সৃষ্টি হয়েছে, এটা ভাষা আন্দোলনের মাধ্যমে যতটা সৃষ্টি হয়েছে আর কোথাও এতটা সমৃদ্ধি আনতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, এই ভাষা আন্দোলনে আমাদেরকে শিখিয়েছে স্বাতন্ত্র্যবোধ ধারণা সৃষ্টির জন্য। কারণ এই যে আমাদের বিশ্বে মানে বহু অসংখ্য ভাষা আছে, কিন্তু ভাষার এই যে মানে স্বাতন্ত্র্যবোধ চেতনাকে সামনে রেখে যে এইরকম চরম একটা আন্দোলনমুখী হতে পারে একটি জাতি, যে যার জন্য জীবন দিতে পারে একটি জাতি, সেটাই কিন্তু আমরা অধিকার করতে পেরেছি। এই স্বাতন্ত্র্যবোধটা আমাদের ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় ভাষা আন্দোলনে আমাদের শিখিয়েছে, আমরা বিভিন্ন ধর্মীয় চেতনায়, বিভিন্ন সাম্প্রদায়িক চেতনায়, বিভিন্নখানে বিভিন্ন সংঘাতে লিপ্ত হয়ে থাকি, কিন্তু এই ভাষা আন্দোলনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটেছে, সৃষ্টি হয়েছে, যেখানে এই সমস্ত দ্বন্দ্ব, আমি ধর্ম নিয়ে অনেক খুন খারাপি হয়, এই বিভিন্ন সাম্প্রদায়িকতা নিয়ে খুন খারাপি, কিন্তু ভাষার জন্য নিজেদের দ্বন্দ্বের মাধ্যমে কোনোদিন হয়নি। এটি কিন্তু একটু বড়। সুতরাং এটি একটি চেতনা সৃষ্টি করেছে। তো দ্বিতীয়ত হচ্ছে, ভাষা আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বাঙালির জাতিসত্তার এবং বাঙালির অধিকারকে যে রাজনীতি ক্রমান্বয়ে ধ্বংসের পথে টেনে নিয়েছিল, ধ্বংস করে আসছিল, সেই মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতিটাকে কিন্তু ভাষা আন্দোলনই স্তব্ধ করেছে, বন্ধ করেছে। কাজে এটাও একটা বড় ইয়ে। দ্বিতীয়ত হচ্ছে, এই ভাষা আন্দোলনের মাধ্যমে মানে ভাষার প্রত্যেক জাতির নিজস্ব ভাষা কিন্তু তারা মর্যাদা পেয়েছে। আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে বিশ্বের সকল ভাষায় মর্যাদা প্রাপ্ত হয়েছে, এটি বলতে হবে কিছু না কিছু। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৃষ্টি হয়েছে, যেটা বিশ্বের সকল দেশের যে যে দেশের মাতৃভাষা আছে, সেই দেশের মাতৃভাষার মর্যাদা দানের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৃষ্টি হয়েছে। সুতরাং বাংলাদেশের ভাষা আন্দোলন শুধু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়নি, বাংলা ভাষার আন্দোলন শুধু বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যায়নি, বিশ্বে যে শত শত মাতৃভাষা আছে প্রত্যেকের মর্যাদা দানের জন্য এই কিন্তু ভাষা আন্দোলনে গুরুত্ব দিয়েছে, যে জন্য আন্তর্জাতিক মাতৃভাষার সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যদি ৭১-এ যাই, আমরা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনাটা কিন্তু সূত্রপাত ঘটেছে সেই ভাষা ভিত্তিক
স্বকীয় বৈশিষ্ট্যের, স্বকীয় অধিকার প্রতিষ্ঠার যে একটা শক্তি, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি সূত্রপাত ঘটেছে। আমরা এই কথাটি, আমি ইতিহাস গবেষক হিসেবে আজকে ওই 7 লক্ষ ছাত্র পড়ছে বাংলাদেশ স্টাডিজ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আমার লেখা, বাংলাদেশ স্টাডিজ, এরকম বহু ইতিহাস গ্রন্থ হয়েছে, কিন্তু আমি সবখানে এই কথাটিকে কখনো অবহেলা করতে পারিনি যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের পরবর্তী সকল আন্দোলনে সৃষ্টি এবং সফলতা আসছে। আমি আর এই যে 52 ভাষার জন্য 54 যুক্ত ফ্রন্টের আন্দোলন মানে নির্বাচন হয়েছে এবং বাঙালি আমরা জয় লাভ করেছি। এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 62 শিক্ষা আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সেই শিক্ষা আন্দোলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বিস্তৃতি ঘটেছে। এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এই চেতনার শক্তিকে কেন্দ্র করে 66 বাঙালির জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠার 6 দফা প্রতিষ্ঠিত হয়েছে। সেটাও কিন্তু চেতনা, মূল শক্তিটা ছিল, সাহসটা ছিল ভাষা আন্দোলন। আমরা 69 গণ অভ্যুত্থানে, তখন আমি ইন্টারমিডিয়েট প্রথম মানে পড়ি, 70 আইএসসি পাশ করেছি, কাজে সেই 69 গণ অভ্যুত্থানে কতটুকু সাহসিকতা আমরা দেখাতে পেরেছি। আমি 27 দিন জগন্নাথ কলেজের শীর্ষ ছাত্রনেতা হিসেবে গ্রেফতারে ছিলাম, অ্যারেস্টে ছিলাম। আমরা সেই সাহসিকতাটা কিন্তু দেখিয়েছি 52 ভাষা সূত্র থেকে, এবং এই 52 ভাষার সূত্র থেকে 71-এ যখন আমাদের অধিকার হরণের একটি রাষ্ট্রীয় অবস্থা সৃষ্টি ছিল, পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার অবস্থা, তখন আমরা সাহস করেছি সেই প্রতিরোধে দাঁড়াবার জন্য। এবং এখানে আমার সৌভাগ্য যে 25শে মার্চ স্বাধীনতার মানে যুদ্ধের সূত্রপাত ঘটেছে, কিন্তু 12ই মার্চ থেকে 27শে মার্চ আমরা ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস কোম্পানির ম্যানেজার রুমে ট্রান্সমিটার বসিয়ে আমরা প্রথম কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেছি। সুতরাং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সূত্রপাত হয়েছে মানে মুক্তিযুদ্ধের সময়, কিন্তু এর আগেও ব্রাহ্মণবাড়িয়া তিতাস প্রচারের ব্যবস্থা হচ্ছে। সুতরাং আমরা এই কথাটাই বলতে পারি যে ভাষা আন্দোলন থেকে যে শক্তি, সেই শক্তির ভিত্তিতে আমরা সকল শক্তির প্রকাশ করতে পেরেছি। ভাষা আন্দোলনের যে জাতীয়তাবোধ চেতনা, সেটাকে কেন্দ্র করে আমরা দেশ সৃষ্টি করতে পারছি। ভাষা আন্দোলনের চেতনাবোধ থেকে আমরা মানে দেশাত্মবোধ চেতনায় সততা নিয়ে কাজ করতে পারছি। আমাদের সেই চেতনা আমাদের সৃষ্টি হয়েছে। সুতরাং ভাষা আন্দোলনের গুরুত্ব এমন দিক নেই যে দিকে তার প্রভাব নেই। সুতরাং আজকে ভাষা আন্দোলন ভিত্তিক আলোচনার ব্যবস্থার জন্য যারা আমরা সম্পৃক্ত হয়েছি, প্রত্যেকের আমি অভিনন্দন জানাচ্ছি, এবং শফিনুর ভাইকে তো অভিনন্দন জানাতেই হচ্ছে, কারণ ওনার বদৌলতে আমরা এখানে আসি, ওনার বদৌলতে আমরা একে অন্যের সাথে মিশতে পারি, কথা বলতে পারি, এবং আমাদের চেতনাটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা চিন্তা করতে পারি। যাক, আমি এই জন্য ধন্যবাদ দিচ্ছি ওনাকে এবং উপস্থিত যারা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটি তথ্যমূলক আলোচনা করেছেন। আমরা এখন চলে যাব আমাদের বাংলাদেশের পত্রিকার সম্পাদক সাহেবের কাছে। এর আগে আমি একটা কথা বলে রাখি, পাকিস্তান যখন নতুন ভাবে তৈরি হলো, ওরা প্রথমে একটা বিষয় সৃষ্টি করেছিল, যেটা বিভক্তি হওয়ার জন্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। তখনই ওরা নিজেরাই একটা পাত তৈরি করে দিল। ওরা বাংলা ডাক টিকেটের মধ্যে শুধু উর্দু এবং ইংলিশে ডাক টিকেট তৈরি করলো। পোস্টাল মানি অর্ডার ওরা ইংলিশ এবং উর্দু দিয়ে করেছিল, যেখানে বাংলা ভাষা ছিল সংখ্যাগরিষ্ঠ, যেখানে অল্প কিছু মানুষ উর্দু ভাষা জানতো। পাকিস্তানের পাঞ্জাবি ভাষা ছিল ওদের 40%, আর যেখানে বাংলা ভাষা ছিল সংখ্যাগরিষ্ঠ, এর মধ্যে ওরা বাংলা ভাষাটা অন্তর্ভুক্ত করে নাই, যার জন্য বাংলা ভাষা তৈরি হলো, বাংলাদেশ এখন তৈরি হলো। আমরা এখন চলে যাব আমাদের নিজামী ভাইয়ের কাছে। মাহমুদুল হাসান নিজামী ভাই, আপনার তথ্যমূলক বক্তব্য আমাদের বর্তমান নতুন প্রজন্মকে আশা করি আকর্ষিত করবে, ওরা অনেক কিছু জানতে পারবে আপনার কথার মধ্যে দিয়ে। মাহমুদুল হাসান নিজামী। ধন্যবাদ।
শাহ মোহাম্মদ শফিনুর ভাই এবং যারা আছেন সবাইকে শুভেচ্ছা। ইতিমধ্যেও বলেছি আমি। আসলে একটা জাতি গৌরব ইতিহাস শুধু 20 বছর দিয়ে হয় না। 52 থেকে 72 71 একটা জাতির সংগ্রামী চেতনার শিকড় সৃষ্টি হয় না। হাজার বছর থেকে, শত বছর থেকে একটি জাতি বিভিন্নভাবে তাদের সভ্যতা, সংস্কৃতি, বর্ণমালা, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের অনেক অধ্যায় সৃষ্টি করে রাখে। আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা 52 থেকে 72 71 পর্যন্ত আমাদের গুটিয়ে ফেলেছি। এর বাইরে বাঙালি জাতির যে একটা গৌরব ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ওই সবগুলো আমরা হারিয়ে ফেলেছি। ভাষা আন্দোলনের তো আমি বলেছি, শুধু ভাষা আন্দোলন 52 কেন, ভাষাকে বাংলা ভাষায় নিগৃহীত করা হয়েছিল আরো অনেক যুগ, কয়েক যুগ, এগুলো আমি প্রথম আলোচনায় বলেছি। এইটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আক্ষেপের বিষয় হলো যে আমরা যে ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছি সেই ভাষা প্রতিষ্ঠানগুলো এখন ইংরেজিতে না। এটা হলো স্ববিরোধিতা, এটা হয় না। আমি যখন ভারতে একটা 21শে পাবনা একটা পত্রিকা আছে, সেখানে বড় আয়োজন করে পশ্চিমবঙ্গে, তাদেরকে বলছিলাম যে আপনারা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারিকে ধন্য করেছেন, 21শে পাবনার একটা পত্রিকা করে আমাদেরকে সম্বর্ধিত করে, বড় অনুষ্ঠান করে, কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে 19শে মে একটা গৌরবের বাঙালির দিবস আছে, সেই দিবসটি সম্পর্কে আপনাদের কোনো চেতনা নেই কেন? ওনাদের কোনো জবাব ছিল না। কারণ আমাদের জন্য এত দরদ দেখাচ্ছেন, কিন্তু ওনাদের বাংলা ভাষারও একটা দিবস আছে। 19 জন শহীদ হয়েছিলেন ভারতে, আসামে, কিছু করেননি। এবং দুর্ভাগ্য হলো পশ্চিম বাংলায় শহরে, গ্রামে আছে, শহরে 90% সাইনবোর্ড ইংরেজিতে এখনো পশ্চিম বাংলায়। আমাদেরকে দুই বাংলারকে নিয়ে, বাংলা যেখানে আছে পুরোটা আমার বাংলাদেশ। আসাম, ত্রিপুরা বলে, মেঘালয়, যেখানে যেখানে আমরা বাংলা ভাষী, বেশ পুরোটা আমার বাংলা অঞ্চল। আমার বাংলাকে সমৃদ্ধ করার জন্য যারা কাজ করছেন তাদেরকে অবশ্যই আমাদের শিরোধার্য এবং সম্মানের সর্বোচ্চ আসনে আমরা রাখবো। ভাষা আন্দোলনের চেতনায় আমরা আজও, স্বাধীনতার চেতনায় আমরা আজও দেশ গড়ে তুলতে পারিনি। এখনো প্রতিষ্ঠানগুলোকে পুরো বাঙালিকরণ না করে বাংলিশ করে রেখেছি। আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা, যে ভাষা আন্দোলনের প্রেরণায় আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি, সে মুক্তিযুদ্ধের চেতনাই আজকে প্রতি ঘাটে ঘাটে প্রতিবন্ধকতা তৈরি করছে দুর্নীতি। প্রতিটি ঘাটে ঘাটে দুর্নীতি আমাদের অগ্রগতিকে ফাইল ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাধাগ্রস্ত করতেছে। ব্যক্তি সুবিধা না পেলে উপরস্থ কর্মকর্তারা কোয়ারির পর কোয়ারি করে আমার দেশের সমৃদ্ধি ঠেকিয়ে দিচ্ছে। আমাদেরকে অবশ্যই আমার এখনকার সংগ্রাম হবে আমার স্বদেশকে এগিয়ে নেওয়ার জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়া, আমার স্বদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলা একাডেমিকে প্রকৃত বাংলাকরণ করা, আমার স্বদেশকে, স্বাধীনতাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে বাংলার নৈতিকতা সৃষ্টির, মূল্যবোধ সৃষ্টির, নাটক, সিনেমা, গল্প, কবিতা সৃষ্টিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা, আমার বাংলা ভাষাকে চর্চার পরিধিকে আমরা প্রসারিত করার জন্য অবশ্যই আমাদেরকে দেশকে সবার আগে সাবজেক্ট হিসেবে বেছে নিতে হবে। আমরা শুধু স্লোগান দিলে হবে না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই গানটি তো আমার ভাই রক্তে রাঙা 8ই ফাল্গুন হতে পারতো, কিন্তু আমরা সেটা করিনি। এখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার শাফিনুর ভাইও করতেছেন, 21 সবাই পালন করে, উনিও করতে হবে, আমিও করতে হবে, এটা সমস্যা না। কিন্তু আমাদের গোড়ায় গলদ কেন হলো? আমরা কেন ভাষা আন্দোলন করলাম? এটার চেতনা কোথায়? সেই চেতনাটাকে বারবার শুধু আরেকটা, এখন তো পাকিস্তানিয়া নেই, এখন আমরা আমাদের ভাষাটাকে শুদ্ধ করতে পারতেছি না কেন? আমাদেরকে অবশ্যই একক অন্ধত্বে না ভুগে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে
দেশের কল্যাণে ভাবতে হবে, নিজস্ব স্বকীয়তা তৈরি করতে হবে, ভাষা, সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছুতে। আমরা ইতিহাস রচনা করি। আমি আমার একটা বইতে লিখেছি, আমি বিভিন্ন সেমিনারে বলি, আমরা এখনো ইতিহাসবিদেরা গোলামি জিঞ্জিরে রয়ে গেছি। ইংরেজরা আমাদেরকে বলে গেছে না 1857 সালে সিপাহী বিদ্রোহ। আমরা কি 1857 সালে সিপাহী বিদ্রোহ করেছিল? আমাদের সৈনিকেরা প্রাণ দিয়েছিল, বিদ্রোহ করেছিল। আমাদের সৈনিকেরা বিদেশিদেরকে দখল মুক্ত করার জন্য প্রাণ দিয়েছিল, স্বাধীনতা সংগ্রাম করেছিল। স্বাধীনতা বিপ্লবী বলতে পারি না। ইংরেজরা যে ইতিহাস শিখিয়ে দিয়ে গেছেন, সেই ইতিহাসে গোলামিতে আমরা লিখি 1857 সালে সিপাহী বিদ্রোহ। আমি আমার কোনো বইতে সিপাহী বিদ্রোহ লিখিনি, সিপাহী স্বাধীনতা বিপ্লব লিখছি। 1857 সালে স্বাধীনতা বিপ্লব লিখেছে। সেই বিপ্লবী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, হাবিলদার রজব আলীর নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, সেটি বাঙালি স্বাধীনতা সংগ্রামের অগ্রধা। আমরা সেই বিপ্লবী ইতিহাসগুলোকে জানতে হবে, তাহলে আমাদের চেতনা অনেক সমৃদ্ধ হবে, শানিত হবে। একটা জাতিকে খণ্ডিত অংশে ভাগ করলে হবে না, ওটাও আমাদের অংশ। 52 থেকে 71 আমাদের অংশ, আমাদের গৌরব অংশ, কোনো সন্দেহ নাই। আরো বিশাল গৌরব অংশ আছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের লেখালেখিতে আনতে হবে, আমাদের পড়াতে আনতে হবে, আমাদের চেতনায় আনতে হবে, ইতিহাসে আনতে হবে। আমরা আজকে শিক্ষিত সমাজ, ইউনিভার্সিটি মাস্টাররা, রাষ্ট্র থেকে টাকা দেওয়া হয় গবেষণা করার জন্য, নতুন নতুন সাবজেক্ট তৈরি করার জন্য, নতুন অনুসন্ধান করার জন্য। আমার ছেলের মেধাবী ছাত্ররা আমার দেশের বানায়, কি যে এটাকে কি বলে, রকেট বানায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় শুধু কিছু লুটেরারা। এটা তো আমার স্বাধীনতার চেতনা, আমার ভাষা আন্দোলন চেতনা নয়। আমাদেরকে শুধু অতীতে পাকিস্তানিদের গালিগালাজ করতে থাকবো, আর এখানে ছোটরা খেয়ে ফেলবে। পাকিস্তানিদের গালিও দিব আর চোরদেরকে ঠেকাবো আমার দেশকে সমৃদ্ধি করার জন্য। তাহলে আমার প্রকৃত দেশ, যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে আমার ভাইয়েরা, যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে উদ্দেশ্যে ভাষা আন্দোলন হয়েছে, সেই উদ্দেশ্য সফল হবে। সেই 1964 সালের আসামের শিলচরের মহান ভাষা শহীদ 19 জন ভাষা শহীদদেরকে সেলুট জানাচ্ছি, রফিক বরকতকে সেলুট জানাচ্ছি, এবং সে 1100 খ্রিস্টাব্দের সেন রাজার নির্মমতার শিকার বাংলা ভাষাভাষীদের সেলুট জানাচ্ছি, যারা প্রাণ দিয়েছিল। দ্বিতীয় শশাঙ্ক রাজার অত্যাচারে বাংলা ভাষাভাষীরা প্রাণ দিয়েছিল, বৌদ্ধ অনেক বাংলা ভাষাভাষী, তাদেরকে সেলুট জানাচ্ছি। বাংলা ভাষা জানতে হলে বাংলা ভাষা পরিপূর্ণ ইতিহাস জানতে হবে। সব আমার ভাষার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 1929 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে প্রস্তাব দিয়েছিলেন অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা বাংলা করার জন্য, সেই ভাষা আন্দোলনের বিরোধিতা যারা করেছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের ঘৃণা ধিক্কার ছড়াতে হবে। আজকে ভারতের হিন্দি মাত্র ভারতের 3% মানুষের মুখের ভাষা ছিল। ভারতের রাষ্ট্রভাষা হওয়ার কারণে হিন্দি এখন পৃথিবীর 3য় নম্বর ভাষা। আমার বাংলা ভাষা যদি তখন অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা হতো, তাহলে রাষ্ট্রভাষায় বোম্বের সেই বাংলা ভাষায় সিনেমা তৈরি হতো, সারা পৃথিবী জয় করতো আমার বাংলা ভাষা, আরো সহজ হয়ে যেত। আমরা সেই বিশ্বাসঘাতকদেরকে কেন আমরা চিহ্নিত করছি না? আমরা ভুলে যাই কেন সেই বিশ্বাসঘাতকদেরকে, যারা 1929 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অল ইন্ডিয়া রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাবকে নাকচ করার জন্য যারা ভোট দিয়েছিল, তাদেরকে ধিক্কার করি না কেন? সেই ইতিহাস জানি না কেন? আমরা সংকীর্ণ বই কেতাবের মধ্যে কেন পড়ে আছি? পুরো ইতিহাস জানতে হবে। একটা জাতি গৌরবের, অর্জনের, বিসর্জনের, মানে সমৃদ্ধির, বিপত্তির সব ইতিহাস একটি জাতিকে সমৃদ্ধ করে তোলে। এবং সেই ইতিহাস যদি সেই দেশের বুদ্ধিজীবীরা, সেই দেশের লেখকরা প্রকৃতির ইতিহাস না জানিয়ে শুধু সংকীর্ণ 2-4 ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি আমার লেখনীতে আমি চেষ্টা করছি সব বিষয়টা টাচ দেওয়ার জন্য। আমার বইগুলা আপনারা কমাইতে গেলে দেখবেন, সারা দেশে আছে কিছু কিছু দেখবেন।
আশা করি হয়তো উপকৃত হলেও হতে পারে। আমি সে বিষয়ে সব বিষয়ে হাত দেওয়ার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, লেখার চেষ্টা করেছি। একটি বিষয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, একটি বিষয়ের উপর গণ্ডিতে নিজেকে আঁকড়ে থাকলে হবে, পুরো জাতিকে এগিয়ে নিতে হবে। বাংলা ভাষা ইনস্টিটিউটকে বাংলা ভাষা উচ্চতা কেন্দ্র করতে হবে। সেখান থেকে আমরা নতুন নতুন লেখক তৈরির জন্য, নতুন নতুন নাটক তৈরি করার জন্য, সিনেমা তৈরি করার জন্য, কবিতা তৈরি, গল্প তৈরি করার জন্য, দুর্নীতি বিরোধী গল্প তৈরি করার জন্য, দুর্নীতিকে ঘৃণা করার জন্য, মানুষকে কষ্ট না দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই উৎসাহিত করতে হবে। ফারস্যের সেরা কবিদের অন্যতম একজন মহাদার্শনিক, তিনি বলেছিলেন, শামসুত তাবরিজ আল্লামা রুমির শিক্ষক, তিনি বলেছিলেন, মাই খোরমা সাহাব্বাসুস আতিশ আন্দার কাবাজর সাকিনে বুদখানা কারি মুর্তু মাজারি মুকুন। মানুষকে কষ্ট দিও না, মসজিদ জ্বালিয়ে দাও, কোরআন শরীফ জ্বালিয়ে দাও, ধর্মস্থান ভেঙে ফেলো, সেটি দেবতার ধর্মস্থান, দেবতা ভাঙলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর কোরআন শরীফ জ্বালালে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় সেই ফাঁসন্ডদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, ক্ষমা করবেন না যতক্ষণ ওই নির্যাতিত ব্যক্তিকে আপনাকে ক্ষমা না করবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে কলমের মাধ্যমে, ফাইলের মাধ্যমে, সমাজের মাধ্যমে যারা মানুষকে অত্যাচার করে, কষ্ট দেয়, তাদেরকে ঘৃণিত করার জন্য আমাদের বাংলা ভাষার সাহিত্য রচনা করতে হবে। আমার বৃদ্ধ মানুষরা, হাজার হাজার মানুষ, আজকে এক মুক্তিযুদ্ধ হয়ে আজকে একটা অফিসে গিয়ে দেখলাম বয়স ওনার ৭৫ বছর, মুক্তিযুদ্ধ। বাবা ভুল করে ফেলছি। কি করছেন ভুল? দেশটা স্বাধীন করি, আজ ৭৫ বছর বয়সে আমার কত জায়গা দিয়েছে, সেই জায়গাটার বিরুদ্ধে একের পর এক কোয়ারি করতেছে। প্রধানমন্ত্রী দিয়েছে আমাদের, আমলারা ঠেকা দিচ্ছে। আমলাদের কি এত ক্ষমতা প্রধানমন্ত্রীর উপরও, সরকারের উপরও? এই জন্য আমাদেরকে দেশটাকে আর একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন না হয়, আর একটা পাকিস্তানি শোষক গোষ্ঠী যেন না হয়, আর একটা ইন্ডিয়ান হানাদার বাহিনী যেন না হয়। আমার দেশ, আমার স্বাধীন দেশের মানুষদের স্বাধীনভাবে চলতে পারে, আমার লেখনীর মাধ্যমে সে বিপ্লব করতে হবে। তাই জন্য আজকের কবিতা আমাদের সাহিত্য প্রতিপাদ্য হওয়া উচিত, বাংলা ভাষার অগ্রগতির স্লোগান হওয়া উচিত দুর্নীতি বিরোধী উপাখ্যান, দুর্নীতি বিরোধী কবিতা। ফাইল ফাইল ফাইল, ফাইলের ভিতরে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব নাসরিন আপার কাছে, এরপরে আমরা মুসাফের কাছে যাব। বাংলাদেশে গভীর রাত, যদিও আমাদের এখানে দুপুর রাত 1টা হয়েছে, বাংলাদেশে গভীর রাত হয়তো 12টা হয়ে গেছে। আমরা নাসরিনের কাছে যাব। নাসরিন আপা আমাদের 21-এর ভাবনা নিয়ে একটু বলেন। শফিনুর ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর শফিনুর ভাই একজন মানুষ যে আমি তাকে খুব শ্রদ্ধা করি। সে আমার বয়সে ছোট, কিন্তু শ্রদ্ধা করি। কারণ হচ্ছে যে সে বিদেশে থাকে, কিন্তু তারপরেও এই যে বাংলা মানুষ, বাঙালিদের একসাথে করে রাখা এবং তাদের চিন্তা ভাবনা, তার যে শ্রম, যে মানে যে সময়টা দিচ্ছেন, সেটার জন্য আসলে ধন্যবাদ তাকে। আর আমি আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যে জিনিসটা কালকে পরশুদিনের আলোচনায় আমি বলেছিলাম, তো ওইটা আমি আর বলতে চাচ্ছি না। তো বাঙালি জাতি 1952 সালে ভাষার যুদ্ধ করেছিল, ভাষার জন্য শহীদ হয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু বাংলা ভাষাকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠীরা সক্রিয় ছিলেন। সেই জিনিসটা বলা হয় নাই, সেই জন্য আমি বলছি। আর যারা এখানে গুণী আছেন তারা অনেক কথা বলেছেন। তো তারপরে যেটা ছিল যে নয়া ঔপনিবেশিক শাসক শোষকদের চক্রান্ত থেমে থাকেনি, এবং সেই জঘন্য তৎপরতার জন্য কবি শামসুর রহমান তখন কষ্ট করেই লিখেছিলেন, কষ্ট পেয়ে লিখেছিলেন, এখন তোমাকে নিয়ে থোংরার নোংরামি, তোমাকে এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মেলা, তোমার মুখের দিকে আজ যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। এবং সেই
প্রতিবাদেই তিনি এই কবিতাটি লিখেছিলেন। আর যেই অপপ্রচেষ্টা ছিল সেটা হচ্ছে বাংলা এবং উর্দু মিলে একটা ভাষা তৈরি করা এবং সেখানে বাংলা হরফের বদলে রোমান হরফটা প্রবর্তন করা। আর যেই রবীন্দ্রনাথের কথা মাহমুদ ভাই একটু আগে বললেন, নিজামী ভাই, তো আমি ঠিক জানি না ওই বিষয়গুলা, আর এটা তার মতো কবিরা বলতে পারেন সে অনেক উপরের কবি। হ্যাঁ, তো সেই সাহস এবং সেই ইয়েটা উনি রাখেন যেটা আমার ইয়েতে নাই। তো তখন কিন্তু রবীন্দ্রনাথকে বর্জনের একটা চক্রান্ত ছিল এবং রবীন্দ্রনাথকে নিষিদ্ধকরণের একটা প্রক্রিয়া চলছিল, নজরুলকেও খণ্ডিতকরণের চেষ্টা চলছিল। এই সবকিছু মিলিয়েই তখন ছিল যে সারা বাঙালি পুরো সত্তাটাকেই যাতে নষ্ট করা যায় এবং সেই দিক থেকে সকল রকমের প্রচেষ্টাই চলছিল। আরেকটা বিষয় যেটা আমরা কালকে সেদিনের আলোচনায় বলতে গিয়ে বললাম যে যুদ্ধ করে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে আমরা শহীদ বলছি এবং যারা জীবিত আছেন তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলছি। কিন্তু ভাষা সৈনিকদের বেলা এবং তাদের সংখ্যাও কিন্তু অনেক, সেখানেও অনেকের আপত্তি আছে যে আরো বাড়তে পারে কিংবা আরো অনেক হতে পারে, ঠিক হতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাষা শহীদরা যে 144 ধারা ভঙ্গ করলেন এবং যারা সেখানে তখন খুবই সক্রিয় ছিলেন এবং সক্রিয় যারা ছিলেন তাদের নাম তো আমরা আসলে ঘাটলেই বুঝতে পারি, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু অবজ্ঞা অবহেলা। আর আরেকটা বিষয় হচ্ছে ভাষা সৈনিক আমরা কিন্তু পাই খুব কম, হাতে গোনা কয়েকজন। কেন? তখন কিন্তু মহিলারা ছিলেন, হ্যাঁ, অনেক মহিলা ছিলেন, কিন্তু আমরা কিন্তু তাদের নাম পাই না। হ্যাঁ, তো এটা আমার কাছে একটা প্রশ্ন যে এই জিনিসটা কেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই যে আমরা আসলে বাঙালিরা, আমার মনে হয় যে সারা পৃথিবী যতদিন থাকবে আমরা বাঙালিরা অনেক আবেগী থাকবো। হ্যাঁ, আর এই আবেগের জন্যই কিন্তু এই যে ভাষার জন্য লড়াই করা, এটা পৃথিবীর ইতিহাসে একদম একটা অনন্য দৃষ্টান্ত। এবং মুক্তিযুদ্ধে এই যে 9 মাস পরেই যে স্বাধীনতা পাওয়া, এটা খুব কম দেখা যায়। তো আমি সেই আবেগী বাঙালি নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটা হচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ নোংরে, সেই কবিতাটি এখন পড়ছি। আবেগী বাঙালি। বাঙালির আবেগী ছিল বলেই জন্মেছিল অগণিত সূর্য সেনা। এই আবেগী এক হয়ে লাশের স্তূপ সরিয়ে উঠাতে পারে আহত মানুষকে রানা প্লাজায় আটকে পড়া ধ্বংস থেকে। আবেগী বলেই লক্ষ লক্ষ রোহিঙ্গা ঠাঁই পায় মানবিক মূল্যবোধের কঠিন বাস্তবতায়। আবেগী বলেই এই প্রজন্মের কিশোররাও পারে ভাই বোনের বাসে পিষ্ট হওয়া লাশের ব্যথা বুকে নিয়ে রুখে দাঁড়াতে রাজপথে, আটকে দিতে পারে মন্ত্রীর গাড়ি। এটা আমাদের রক্তের পূর্ব ইতিহাস, যেখানে জন্মেছিল মজলুম জননেতা ভাসানী, বাংলার বাঘ ফজলুল হক তিতুমির আর গর্জে উঠা শেখ মুজিব, যার জন্য এদেশ আমাদের। জন্মেছিল নজরুল বিদ্রোহ আর ভালোবাসায়, জন্মেছিল জিয়া যার মৃত্যুর পর পাওয়া হয়নি জমানো একটি করিও কিংবা বাড়ি। আমরা বাঙালি, আবেগ এমনি থাকুক প্রতিটি মানুষের বিপ্লব আর দুঃসময়ে, একে অপরের ভালোবাসায় মমতায়, প্রিয় দেশ আর লাল সবুজ পতাকায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। আমরা চলে যাব ইয়েস বাংলা সাহিত্য সম্মেলনের সম্মানিত পরিচালক মোশাররফ হোসেন মুসা ভাইয়ের কাছে। বাংলাদেশের রাত গভীর হয়েছে, তার জন্য আপনি কি আমাদেরকে কবিতা শোনাবেন না গান শোনাবেন? আপনার কবিতা হতে পারে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সজ্জন ব্যক্তি, অতি সহজ মনের মানুষ। কারণ আপনাকে আমরা দেখেছি কলেজ জীবনেও যে আপনি অত্যন্ত চমৎকার ভাবে মানুষের সাথে মিশেছেন, মানুষকে ভালোবেসেছেন, বাংলা ভাষাকে ধারণ করেছেন, যে কারণে সুদূর প্রবাসী থেকেও, যুক্তরাষ্ট্রের মতো জায়গায় থেকেও, এত ব্যস্ততম জীবনের মধ্য দিয়েও আপনি বাংলা ভাষাকে ভুলেননি, বাংলা ভাষাভাষী মানুষকে ভুলেননি, দেশের মাটি ভুলেননি, দেশপ্রেমিকের যে পরিচয় দিয়ে যাচ্ছেন, সত্যি আমরা গর্ববোধ করি আপনাকে নিয়ে। এবং আপনার সে কার্যক্রম জীবিত থাকবে যতদিন বাংলার বাতাস বইবে এবং সাহিত্যপ্রেমী মানুষ থাকবে। বিশেষ করে আজকে অনুষ্ঠানের যে গুণীজনরা রয়েছেন, ওনারা এই বাংলা ভাষা নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন এবং বিজ্ঞজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন সংস্থা থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে।
মাহমুদুল হাসান নিজামী ভাই, তারপরে সিরাজুল করিম স্যার সহ এখানে আমাদের নাসরিন ম্যাডাম আছেন, ওনারা কিন্তু দেশপ্রেমিকের পথ ধরে কাজ করেছেন। আমি সেলুট জানাই আমার অন্তঃস্থল থেকে ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে। আসলে 1947 সালে আমাদের জন্য তার সূর্য যে ডুবেছিল 47-এ, দীর্ঘ 24টি বছর অর্থাৎ 2 যুগের প্রথম বড় যুদ্ধ হয়েছিল 52 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন ভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের সহোদররা। 52 সালের ভাষা আন্দোলনের পথ ধরেই 54 সালের নির্বাচন, যুক্ত ফ্রন্টের বিজয়, 62-র ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, সবশেষে 71 সালের 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য আবার উদিত হয়। কিন্তু আক্ষেপের বিষয় যে আমরা যে ভাষার জন্য প্রাণ দিয়েছি, সমগ্র বিশ্বের দরবারে যে ভাষাকে স্বীকৃতি প্রদান করেছে জাতিসংঘ, সেই ভাষাটুকে কতটুকু মর্যাদা দিতে পেরেছি? আমরা যদি আমাদের অফিস আদালতে, স্কুল কলেজে আমরা ইংরেজি ভাষা শিখব, আমরা অন্যান্য ভাষা শিখব, আমাদের জ্ঞান অর্জনের প্রয়োজন আছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ভাষা জানার প্রয়োজন আছে। কিন্তু আমরা আমাদের যে ভাষাটাকে আমরা আমাদের মনের কথা, আমাদের মনের সুর, আমাদের গায়কী, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা লালন করি, মুখে বলি, কিন্তু কর্মের ক্ষেত্রে আমরা কতটুকু প্রয়োগ করতে পেরেছি? কেন পারি না? আমরা যদি পারি, একটু সদ ইচ্ছা থাকলেই তো আমরা সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। সেই ক্ষেত্রে আমি রাষ্ট্রের যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন বা করে গেছেন অথবা করছেন, ভবিষ্যতে করবেন, আপনারা যদি একটু সদয় হন, অবশ্যই আমাদের ভাষাকে আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রয়োগ করতে পারি। সেই ভাষাটা বিশ্বের দরবারে আমাদের স্বকীয় তা ভাষার মধ্যে রয়েছে, স্বতন্ত্র মন্ত্রিত যে আমাদের একটা বৈজ্ঞানিক কলা কৌশল রয়েছে আমাদের ভাষার মধ্যে। এটা কোন দিকে কমতি আছে? কমতি নেই। যদিও এই ভাষার মধ্যে আমাদের অনেক ধরনের মিশ্রিত আছে, যেটা আমাদের একদম চরিত্রের মতো আমাদের সাথে মিশে গেছে, রক্তের কণিকা কণিকার মতো কিছু কিছু শব্দ, সেটার কথা আমি না বাদই দিলাম। ক্রমে ক্রমে একদিন সেটাও পরিহার হবে। অতএব আমি আশা করব যে কালের বিবর্তনের ফলে হলেও কোনো একদিন আমাদের সেই ভাষাটা নিজস্ব মেরুদণ্ড নিয়ে দাঁড়াবে বিশ্বের দরবারে। তো যাই হোক, আমি আমার একটা কবিতা এখন পরিবেশন করছি। ভাষার মাসে ভাষার কবিতা। আমি 3 তারিখে লিখেছি কবিতাটা। মাতৃভাষা বাংলা। বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা ভাষাই করি হাসাহাসি। এই ভাষাতে কৃষক, শ্রমিক, রাখাল মাঠে বাজায় বাঁশি। মনের কথা উদার করে প্রকাশ করি যত ভাব, বাংলা ভাষায় কর্ম করি ঘুমিয়ে সখাব। 52 সালে দিল কালাম শফিক, ইতিহাসের পাতায় অম্লান জব্বার আরো শফিক। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা মুদের অহংকার, বাংলায় বলি মনের কথা, বিশ্ববাসী জানে তা পরিষ্কার। বাংলা ভাষার রূপ রস গন্ধ ছড়িয়ে আছে হরেক প্রকার, 50 অক্ষর নিজস্বতার আরো আছে চিহ্নকার। বিশ্বমাঝে কোথাও নাই এমন সুন্দর সুবিন্যস্ত ভাষা, শিশু কিশোর যুবক বৃদ্ধ বাংলায় পুরাই মনের আশা। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা ছাড়া বাঁচে না মোর প্রাণ। বাংলা আমার হৃদয় জুড়ে দিবানিশি তাই গাই বাংলার গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান 21শে ফেব্রুয়ারি। সালাম বরকত রফিক জব্বার শফিকের বংশধর আমরাই। ধন্যবাদ মুসা ভাই, আপনাকে সুন্দর একটি কবিতা আমাদেরকে শোনানোর জন্য। রাত গভীর হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আগামীকাল আবার আপনাদের সামনে আসব 21-এর ভাবনা নিয়ে। আপনারা আমাদের প্রতিদিন সাথে থাকবেন আশা করি। অল্প হলেও আমরা আপনাদেরকে বিনোদন দিতে পেরেছি, বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছি।
এই ইউএস বাংলা অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আপনারা যারা কবিতা লেখেন, কবিতা পড়েন, আপনারা ইউএস বাংলা সাহিত্য সম্মিলনে ফেসবুক গ্রুপে গিয়ে টাইপ করুন ইউএস বাংলা সাহিত্য সম্মিলন, তাহলেই আপনারা যুক্ত হতে পারবেন আমাদের সাহিত্য গ্রুপে। এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন ইউএস বাংলা অনলাইন টিভি, লেখলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ইউএস বাংলা আজকের এই অনুষ্ঠান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে যারা আছেন সকলকে শুভরাত্রি, এবং ইউএসএ যারা আছেন শুভ দুপুর জানিয়ে আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।